পুলিশ স্টেশন থেকে লুটকৃত অস্ত্রের সংখ্যা ছিল ৩,৬১৯টি, আর সেনাবাহিনী কর্তৃক অদ্যাবধি উদ্ধার করা হয়েছে ২,২৫৯টি, বা ৬২.৪% অলরেডি উদ্ধার করা হয়েছে। আর অবশিষ্ট লুটকৃত অস্ত্রের সংখ্যা হচ্ছে ১৩৬০টি। আবার গোলা বারুদের ক্ষেত্রে পুলিশ স্টেশন থেকে লুটকৃত গোলা বারুদের সংখ্যা ছিল, যা গোলা বারুদ ছিল তার অলরেডি 52% উদ্ধার করা হয়েছে। তো আমরা মনে করছি যে সেই সোফার যা উদ্ধার হয়েছে এটা খুব ভালো একটা উদ্ধার হয়েছে, কেননা ওই সময় যখন লুট হয় একটা বিষয় হচ্ছে যে এটা যতটা না প্রফেশনাল লোকরা লুট করেছে, এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ওই সময় হুজুগে লুট করে ফেলেছেন, করে হয়তো বা কেউ ডিস্ট্রয় করে দিয়েছেন বা পুকুরে ফেলে দিয়েছেন এইরকম। তো চিফ অ্যাডভাইজার আজকেও জোর দিয়েছেন যে লুটকৃত অস্ত্র যে করেই হোক এটা সর্বোচ্চ এফার্ট দিয়ে এটাকে রিকভারি করতে হবে। আমাদের নেত্রকোনার কমলাকান্দা ইউপি চেয়ারম্যানের সাথে ইউনোর বাকবেতনটার প্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করা হয়েছিল চেয়ারম্যানকে। আমরা দেখছি যে গতকাল ইউনোকেও তাকে বরিশালের একটা উপজেলায় তাকে বদলি করা হয়েছে, এবং ফেসবুকে এটা নানাভাবে সমালোচনা হচ্ছে যে তাদের এবং তার কর্মী বাহিনীদের প্রেসারে মূলত ইউনোকে বদলি করা হয়েছে। এই বিষয়গুলো আপনি ইলেকশন কমিশন এখন এই পদায়নগুলো দেখেন। এগেন আমি আপনাকে বলবো ইলেকশন কমিশনকে এই বিষয়টা জিজ্ঞেস করতে। প্রশ্ন হচ্ছে দুটো। একটা হচ্ছে যে আমরা বরাবর অবৈধ অস্ত্র বলতে যেগুলো লুট হয়েছিল সেগুলোর একটা পরিসংখ্যান দিই, কিন্তু নির্বাচনের আগে অবৈধ বলতে আরো কিছু অস্ত্র দেশের মধ্যে থাকে, সেইগুলো উদ্ধারের আসলে পরিস্থিতিটা কি? এক। দুই হচ্ছে প্রত্যন্ত কিছু অঞ্চল আছে, বাংলাদেশ যেহেতু নদী বিধৌত দেশ, অনেক জায়গায় আছে যেখানে সরাসরি সংযোগ থাকে না, মাত্র দুজন পুলিশ থাকবেন অস্ত্রধারী। তো সেই কেন্দ্রগুলো কি নিরাপদ কতটুকু থাকবে, আর কোনো মেজর নেওয়া হবে কিনা? ধন্যবাদ। না, আপনি যেটা ভাবছেন দুইজন বা তিনজন যে অস্ত্রধারী পুলিশ থাকবেন, আর পুরো কেন্দ্রগুলো তো সিসিটিভি এর মাধ্যমে, বডি অন ক্যামেরার মাধ্যমে পুরো এটা ন্যাশনালি কানেক্টেড থাকবেন। আর ঠিক ওই এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি থাকবেন, আর্মির সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো, 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন, এই অবস্থায় থাকবেন। সো আমরা এটা নিয়ে মোটে করি না, বরঞ্চ আপনি বলতে পারেন এবার রেকর্ড পরিমাণ 9 লক্ষ থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্য। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি। আপনি যদি আগের ইলেকশনগুলো যদি আপনি কাভার করে থাকেন, আপনি দেখবেন যে সবসময় আর্মির সংখ্যা ছিল 50-40 থেকে 60,000-এর মধ্যে, এর বেশি কখনোই ছিল না। আর অনেক ক্ষেত্রে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয় না। এবছর তো আর্মির সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে হেলিকপ্টার সার্ভিসও খুবই স্ট্যান্ড বাই থাকবে, এয়ারফোর্সের থেকে জানানো হয়েছে। ফলে দুর্গম এলাকায় আপনার কোনো কিছু যদি হয় সেক্ষেত্রে হেলিকপ্টারের মাধ্যমে আমরা কুইকলি রেসপন্ড করতে পারবো। বিশেষ কয়েকটা এলাকা আছে, জেলা যদি বলি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এইসব এলাকাগুলোর জন্য আপনারা আলাদা কোনো মেজর নিচ্ছেন কিনা? কারণ সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনো যা দেখি সেটি একেবারে নির্বাচনের আগে যেভাবে থাকা দরকার সেইভাবে আসলে নেই। এখন সেখানে বিচ্ছিন্ন কিছু সহিংসতা ঘটে। তো নির্বাচনের আগে এইসব এলাকাকে বলা হয় আওয়ামী অধ্যুষিত এলাকা, বিশেষ করে গোপালগঞ্জ। সেজন্য আপনারা আলাদা কোনো স্টেপ নেবেন কিনা বা কমিশন এ ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আমরা আপনারা যেভাবে ডিসক্রাইব করলেন, আমরা সেভাবে তো ইলেকশন কমিশন সেভাবে দেখে না। ইলেকশন কমিশন বা সিকিউরিটি তারা দেখে ভালনারেবল কোন কেন্দ্র কতটুকু ভালনারেবল, সেইভাবে তারা রিস্ক অ্যাসেসমেন্ট করেন। তো সেই অনুযায়ী তারা রিস্ক অ্যাসেসমেন্ট করছেন, প্রত্যেকটা জায়গাকেই দেখছেন, প্রত্যেকটা ভোটিং বুথ, ভোটিং সেন্টারে কী পরিমাণ সিকিউরিটি মেজার নেওয়া যায় সেগুলো তারা ভাবছেন। কিন্তু এইটা যে এই ডিস্ট্রিক্ট এরকম, ওই ডিস্ট্রিক্ট ওই রকম, ওকে স্পেশাল প্রিফারেন্স দেওয়া হোক, সেটা না। এটা
পুরো জিনিসটা দেখা হচ্ছে একটা ভোটিং সেন্টার হিসাবে, যে এই সেন্টারটা কি রিস্কি না, এই সেন্টারটা কতটা গুরুত্বপূর্ণ, বা এটাকে আমি সাধারণ ক্যাটাগরিতে রাখবো কিনা, সেভাবে দেখা হচ্ছে। এইভাবেই রেসপন্ড করা হচ্ছে এবং আমরা আশা করছি আপনি যদি এই এলাকাগুলো দেখেন, আপনি যদি ক্রাইম রেট দেখেন, খুব কি বেশি ক্রাইম হচ্ছে অন্যান্য এলাকার থেকে, আপনি তো ডিফারেন্স করতে পারবেন না। শরীফ ভাই, আমি মোহাম্মদ রাহিম। আর পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আপনার ইলেকশন শিডিউল ঘোষণার পরের থেকে এই পর্যন্ত ল অ্যান্ড অর্ডারের রিলেটেড মানে ইলেকশন রিলেটেড মোট 46টা ইনসিডেন্ট হয়েছে। শরীফ ভাই, আমি মোহাম্মদ রাহিম হোসেন, আমি কালের কণ্ঠে কাজ করছি। আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আজকে যে আলোচনা হলো সেখানে গণমাধ্যমকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? কারণ বিগত সময় আমরা দেখেছি গণমাধ্যমের উপর বেশ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের হামলা হয়ে থাকে। সেই জায়গা থেকে এই আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে গণমাধ্যমের সেফটি বা তাদের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা? ধন্যবাদ। গণমাধ্যমের বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে আপনি ইউজ করা হচ্ছে অপতথ্য ছড়ানোর জন্য। অপতথ্য ছড়ানো, যেমন ধরেন একটা ইলেকশন কেন্দ্রে কিছু ইনসিডেন্ট হলো, একটা ইনসিডেন্ট, তখন দেখা যাচ্ছে ওইটাকে ঘিরে অনেক ধরনের অপতথ্য ছড়ানো হয়। ওইখানে হয়তো বা কেউ একজন আহত হলেন, দেখা গেলো কোনো কেউ অপতথ্য ছড়ালেন যে বেশ কয়েকজন মারা গিয়েছেন। তো এইগুলো কিভাবে কমব্যাট করা যায়, কিভাবে এটারে নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা নিয়ে কথা হয়েছে। ইলেকশন কমিশন তারা বলছে যে তারা এটা নিয়ে যথেষ্ট কাজ করছে। আমাদের যারা এই অপতথ্যকে নিয়ে যারা কাজ করেন, যেই সমস্ত সংস্থাগুলো, তারাও তাদের এফার্টটাকে স্টেপ আপ করেছেন এবং প্রতিদিন আমরা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট পাচ্ছি যে কোথায় কি কোন বিষয়ে অপতথ্য বেশি ছড়ানো হচ্ছে, কী রকম অপতথ্য ছড়ানো হচ্ছে এবং এইটার কারণে কোনো সিকিউরিটি রিস্ক হচ্ছে কি না, সেগুলো নিয়ে নিয়মিত। কারণ এটা খুবই বড় এবং এটা তো শুধুমাত্র দেশের থেকেই ছড়াচ্ছে না, দেশের বাইরের থেকে অনেকে খুব দেখা যাচ্ছে যে ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে তারা এই অপতথ্য ছড়াচ্ছেন। পতিত স্বৈরাচারের যারা দোসর ছিলেন বা তার সাপোর্টাররা, তারা তো চাচ্ছে অনেক ধরনের অপতথ্য ছড়াচ্ছেন। প্রতিদিনই আপনারা দেখেছেন তারা কনফিউশন ছড়ানোতে ব্যস্ত। তো আমরা এই বিষয়ে এই গভর্নমেন্ট, সিকিউরিটি এজেন্সিগুলো এবং আইসিটি মিনিস্ট্রি সবাইগুলো ব্যাপারে অ্যাওয়ার আছে। আমরা আমাদের সর্বোচ্চ এফার্টটা দিচ্ছি এটাকে দূরীভূত করার জন্য। আর জার্নালিস্টদের সিকিউরিটি বিষয়ে আমার মনে হয় এইটার বিষয়ে ইলেকশন কমিশন আপনাদের সাথে বসবেন। এই বিষয়ে ওনারাই ওরা আপনাদের সাথে বসে কি কি দিক নির্দেশনা দেন, আপনি জাস্ট ওয়েট করেন। আমার জানা মতে তারা আপনাদের সাথে বসার কথা। আর একটা বিষয়ে আমরা মিটিংয়ে বলা হয়েছে যে এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনা দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। সেই বিষয়টা আপনারা অবশ্যই আমরা আশা করব যে আপনারা দেশবাসীকে জানাবেন এই বিষয়কে, সবাইকে আগের থেকেই প্রস্তুত রাখা যে না এটা দেরি হতে পারে। কেন এই বছর অনেক কিছু নতুন নতুন মেজার নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে ভোট গণনা হোক এবং সেক্ষেত্রে কিছু ডিলে হতে পারে ভোট গণনায়। আমি জানতে চাচ্ছিলাম দুইটা বিষয়। এখন যে ড্রোন উড়ানো হবে কেন্দ্রের আশপাশে, এটা তো সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে থাকবে। এর বাইরে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা ব্যক্তিগতভাবে যদি ড্রোন উড়াতে চায়, এটাতে তারা নিষেধাজ্ঞার মুখোমুখি হবে কিনা? এই বিষয়ে রিভিউ করা হবে কারা কারা ড্রোন উড়াতে পারবেন আর নির্বাচন ভোট কেন্দ্রের কতটুকু আশেপাশে করতে পারবেন, আর সাধারণ মানুষকে বা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ড্রোন উড়াতে দেওয়া হবে কি না, এই পুরো বিষয়ে খুব দ্রুত একটা ডিসিশন আসবে। এটা নিয়ে একটা কমিটি কাজ করবে।